একটু শোন, তুমি কে বটেন গো? তার আগে বল তোর নাম কি? আমার নাম আদুরি। কার মেয়ে তুই? গায়ের মেয়ে। দেখতে পাচ্ছ না খালি পা, আদুর গা, গায়ে থেকে মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি আমার কে? এই মা, তুই এই গৌরীপুরে এসো আর এই শিব ঠাকুরকে চেনো নে? আরে চিনবে চিনবে, চিনবার সময় হলো ঠিক চিনবে। কি বলো দিদিমণি? শোনো মিনিট, একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি? ছোট লোক চাষার আর কত বুদ্ধি হবে? এই শোনো দিদিমণি, শোনো নয় শুনুন। যা শালা, আরে তোমার দাদা ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, সে তোমাকে আপনি আগে করবে সেই কথাটা ভাবলে কি করে? চললাম না দূরি, আসুন। হ্যাঁ, মাছ পেলে দিয়ে যাস, জ্যৈষ্ঠী মাসের পুটি, শালা পেট ভর্তি ডিম। পুটি মাছ পেলে কিন্তু বেশি করে দিবি, কথাটা মনে থাকবে তো? খুব থাকবে। থাকবে না কেন? মনের মানুষ যখন খেতে চেয়েছে। কি বললে? শালা শহর থেকে লেখাপড়া শিখেছো, অথচ মানুষকে মানুষ ভাবতেই শিখনে। কি করে শিখবে? ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন তো, সে শালা যেমন জানোয়ার, তুমিও ঠিক তেমনি। কথাটা শেষ করলাম না। হাজার হোক মেয়ে মানুষ, তার উপর নতুন গা এসেছে, নালে শালা বুঝিয়ে দিতাম। আরে মদন মাঠে লাঙল নিয়ে যাচ্ছে না? আরে এই মদন, এই শালা মদন, দাঁড়া দাঁড়া, মাঠে লাঙল লাগবে না, দাঁড়া। অসভ্য ছোট লোক, গাইয়া ভূত কোথাকার। কি নাম রে? শিবু। শিবু? হ্যাঁ, গায়ের সবাই ভালোবেসে শিব ঠাকুর বলে ডাকে, শুধুমাত্র ওই প্রেসিডেন্ট বাবু ছাড়া। ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে তো একেবারে আধা কাজ কলাই সম্বন্ধ। ওই শিব ঠাকুর প্রেসিডেন্ট বাবুকে দেখলে একেবারে কেঁপে যায়। আচ্ছা, খ্যাপামো বের করার ব্যবস্থা করছি। কতগুলো ছোট লোক চাষা বুসকে হাত করে বুনো ওল সেজে বসে আছে। বলে দিস তোর শিব ঠাকুরকে খুব শিগগিরই তার জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা হচ্ছে। বাঘা তেঁতুল। দিদিমণি একেবারে এগে নাল হয়ে গেছে। আরে ও শুকতলির বউ, এই দেখ, আমার কিন্তু কোনো দোষ নাই বললাম। আমি কিন্তু ওই জালি বাঁধতে চললাম রে, চললাম। একা যাবি? আমার সঙ্গে নিবি না? মরণ বলে রাস্তা ধরে দাঁড়ালি যে, সর সর, রাস্তা ধরে সরে দাঁড়া। যদি না সরি? যেদিনে সরি, মরণ আর কি, মুখ পোড়া ছোড়া। সেই সকাল থেকে আমার পিছু নিয়েছে। এই তুই রাস্তা ছাড়বি? ছাড়বি কিনা বল? না। এই ভালো হবে না যেটা বলে দিলাম। কেন মারকে মরবি? জোনাই মাসির গায়ে হাত দেওয়া কোন শালা? শিব ঠাকুর, শিব ঠাকুর এদিকে এসো তো। আদুরি আদুরি, শোন 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 শোন, শিব ঠাকুরকে ডাকিস না। এই আমি তো রাস্তা ছেড়ে দিলাম। এই আর কোনোদিন আমার পিছু নিবি না, তবে একটা কথা কি আদুরি, কথা? তোকে আমি পেরান দিয়ে ফেলেছি আদুরি। ও মাইরি, মাইরি, মা কালী দিব্যি। বিশ্বাস না করিস তো দাদিকে জিজ্ঞেস করিস, তোকে আমি সব বলেছি। মরণ আর কি। তাই বুড়োকে কি বলেছিস? বলেছি আদুরিকে আমি বিয়ে করবো, আর ওকে না পেলে আমি পড়ানে বাঁচবো না আদুরি। তা দাদু কি বলেছে? বললে তা কি করে হয়? রাত্রি যে লোকাল ছেলের সঙ্গে প্রেম করছে। একেবারে হরে হরে বাচ্চা। আজ একেবারে ঘরকে আসুক, তারপর দেখাচ্ছি মজা। তাহলে তুই ওই লোকালদের বাড়ি যাস কেন? আমি যাই ওই মনসার বাসনের গান শুনতে। গান তো আমি তোকে শিখিয়ে দেবো, আমাদের ঘরকে যাস না কেন? কখন? ওই সন্ধ্যেবেলা। রাজার হলে পড়ে। ও সৌলক চিনেছে গোপাল ঠাকুর। আদুরি! আপনি দেখতে
এলাম, কাজে না গিয়ে কি করছিস? আরে বাবা আমি আজ কামাই করে এখানে মজা মারছো, ওদিকে লাঙলটা আমার বন্ধ রইলো। তাছাড়া ভাই নতুন ভিডিও হয়ে এখানে আসছে, পঞ্চবাগ দিকে ডেকে মাছ ধরাতে হবে, এই কাজগুলো কি আমি করবো ভাবছিস? হ্যাঁ হ্যাঁ প্রেসিডেন্ট বাবু আপনাকেই করতে হবে এই কাজগুলো। আহ! এই জটা আজ কাজে যেতে পারবে না। শরীর খারাপ নাকি? আগে তা নয় বাবু, আমার শিব ঠাকুর বলছিল কি বলছিল সে লাটের বেটা বাচ্চা? বল, থামলি কেন? বলছিল ওই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে বাবু। স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? মামার বাড়ির আবদার পেয়েছিস রাস্কেল কোথায়? উঠছিস কেন? না 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 না, এই মারটা আমি মারের মতো মারিনি, একটু সঞ্জয়দা, খবরদার সেই রাস্কেলটার কথা শুনে একদম বেগার কাটতে যাবি না। যদি ডাকে মুখে মুখে সব কথা বলে দেবে। কি বলবি বলতো? বলবো বলবো শিব ঠাকুর, আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আমার আসতে হবে না, আজ থেকে আমার ছুটি। তার মানে ওই প্রেসিডেন্ট আমাকে চোট মেরেছে, তাই তার কাজে আমি জবাব দিয়ে এলাম। বাপ, কাজে জবাব দিয়ে গেল। আচ্ছা, দেখা যাবে তোদের বড় লোক শিব ঠাকুর তোদের কতদিন মাথায় করে রাখে। তোর হাসিটা তো ভারী মিষ্টি। তুই কার মেয়ে রে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনলেন গো আপনি? আমি তো ওই মামার বাড়িতে ছিলাম, ওই মাতন বাগদিকে ছিলাম। খুব চিনি। আমি হলাম গিয়ে ওই মাতন বাগদির ছেলের মেয়ে নাতনি। ও! চরণের মেয়ে। তা হ্যাঁ রে, তুই আমাদের বাড়িতে যাস না কেন? তা শুধু শুধু কেন যাবো প্রেসিডেন্ট বাবু? আরে শুধু শুধু যাবি কেন? কাজ করতে যাবি। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে কি কাজের অভাব আছে বলতে চাস? আগুন নামাতে খারাপ শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে কাজের অভাব। শিবু, নমস্কার নমস্কার প্রেসিডেন্ট, তোমার সাথে দেখছি গায়ে বাস করার ইচ্ছা নেই। তার মানে মানে কথা পরে শুনবে, আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? সে আবার কাজে যায়নি বলে? গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল লুটবে, সহজ সরল মানুষগুলোকে দিয়ে সারা স্বার্থের ঝুলি ভরিয়ে নেবে, অথচ শালা গাঁকে ভালোবাসবে না। এটা কিরকম কথা? শোনো শিবু, হ্যাঁ বলো। আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তা তুমি শালা যদি ঝগড়া করো আমি তো পিছিয়ে যাব না। বলে আরে ভালো কাজ করতে চাও তো এসো, হাত মেলাও। আমি শালা আগে হাত বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতে হাত মেলাবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, লেখাপড়া যেন শহরে সব এই শিবুদ্দারা ঝপিতে সুসুর করে মুখ ঢুকিয়ে দেবে। আর এটাই সত্যি। আজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে শালা কাকে গান দিচ্ছ, কাকে গান দিচ্ছ? তোমার মতো বাজে লোকের সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। শোনো, গায়ের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে চলতে পারে না, স্কুলে যেতে যেতে স্কুলের বাচ্চারা কাদায় পড়ে যায়, তাই আমি রাস্তাটা বাদ দিয়ে চললাম। আরে আদুরি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা ভাগ এখান থেকে। শিব ঠাকুর, গায়ে ভালো লেগে তোমারে মরণ কেন শিব ঠাকুর? তোমারে মরণ কেন? গান হয় রে, গান হয়। এ আমার মা, যে ছেলে তার মাকে ভালোবাসে না সে শালা একটা উল্লুক। আর যারা মা মাটি মানুষকে নিয়ে রাজনীতির ব্যবসা করে তারা দেশদ্রোহী, তাদের সবাইকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। চিৎকার করে না বললে তুমি শালা কানে শুনতে পাবে না। দোকান ভর্তি স্বার্থের তুলো দেয়াটা হলো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি। গায়ে বাস করতে হলে গাকে মায়ের মতো পূজা করতে হবে, তাকে সেবা করতে হবে। তাই তোমার কিষেন জটা আমার সঙ্গে রাস্তা বাঁধতে চললো। তাহলে নিজেই জামা কাপড় ছেড়ে কোদাল কাঁধে মাঠে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু। কাজ তো শালা বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল লুটবে, মানুষের মাঝে বাস করবে, অথচ শালা মা মাটি মানুষকে ঘেন্না করবে। তাই কখনো হয়? হয় না, হয় না। যা বলে গেলাম তা শালা ভুলতে চেও না। আরে ভুললে শালা তোমার অনেক কিছুই ভুল হয়ে যাবে। আরে যা যা, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। আপনি পাড়ায় গিয়ে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে থোড়াই কেয়ার করে। তা
তাছাড়া তাছাড়া তুই জানিস না, তোকে ভাতে মারার জন্য এই গায়েতে নতুন ভিডিও হয়ে আসছে আমার এক বন্ধুর ভাই, ওরপে আমার বোনের। পরিবেশে মানুষ থাকতে পারে? আর এক মিনিট এখানে থাকবো না, এখনই আমি কলকাতা চলে যাব। কি হলো রে কেষ্ট, তাড়াতাড়ি আমার সুটকেসটা নিয়ে আয়, ট্রেনের টাইম যে হয়ে গেল। তোমার ঘড়ি বোধহয় ফার্স্ট হচ্ছে চিত্রা। তুমি খুব আশ্চর্য হয়েছে তাই না? শিওর, আমি তো ভাবতেই পারি না কুমু, কি ব্যাপার হঠাৎ আজ এখানে চলে এলে? তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি সত্যি বিশ্বাস করো, শহরে থেকে না আমার প্রাণটা হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম আমার চিঠির কাছে চলে যাই। খুব হয়েছে, থামো তো। চিঠির জন্য ভেবে ভেবে বাবুর চেহারা একেবারে কালি হয়ে গেছে। মিথ্যুক কোথাকার। চিঠি? তবু যদি চিঠি দিয়ে তার জবাব পাওয়া যেত। তুমি রাগ করেছো? বিশ্বাস করো আমি স্বার্থপর মিথ্যেবাদী, হাতটা ছাড়ো। তোমার সঙ্গে আমি কথাই বলবো। ঠিক আছে, তাহলে মহিমদাকে কথাটা বলে যাই। কথাটা অবশ্য বেদনাদায়ক, কিন্তু না বলে তো আবার উপায় নেই, কারণ আমি বাবার মুখের ওপর তো না বলতে পারি না। তিনি যখন নিজেই পছন্দ করে ঠিক করেছেন, মেয়েটা অবশ্য ভালো আর চোখ দুটো অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? ননসেন্স ননসেন্স। এই গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো আমি তোমাকে অ্যারেস্ট করাতে পারি। তার আগে এই ভিডিওকে আমি অ্যারেস্ট করলাম। প্রথমটা ঠিক মানে সালা বুঝতে পারেনি আর কি। গেট আউট, আই সে ইউ গেট আউট। বাংলায় বলো দিদিমণি, ওই কারণ ইংরাজি সালামে ঠিক বুঝতে পারে না। কারণ ওই পাঠশালা, গায়ের পাঠশালা থেকে বেরিয়ে শহরে বড় স্কুলে আর যাওয়া হয়নি, কাজে ইংরেজি বললেই চিত্তি আমার অন্ধকার। বেরিয়ে যাও বলছি এখান থেকে। আরে থামো শালা, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বললাম, বেরিয়ে যাবো। আমি শালা কোথায় কাজ বন্ধ করে বিডিও বাবুর সঙ্গে দেখা করতে এলাম, উনি বলছে বেরিয়ে যাও। বেশ তো, বলুন আপনি কি বলবেন? তা আপনি আমাদের নতুন ভিডিও এসেছেন। হ্যাঁ। তা নতুন হলে কি হবে, শালা পুরোনোগুলোর মতো ঠিক জায়গায় আসতে না কেড়েছেন। তার মানে? মানে ওই পুরোনো ভিডিওটা যেমন এখানে এসে চা খেত, আড্ডা মারতো, আর ওই শালা প্রেসিডেন্ট বাবুর সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে এই গায়ের উন্নতি করত। আপনিও দেখছি শালা সেই রাস্তায় ধরেছেন। বেশ করেছেন। না, বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদেরকে কাজ করবার জন্য পাঠিয়েছে, শালা লাখ লাখ টাকা খরচ করছে গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য। সেই কথাটা মনে রাখতে হবে। বাহ, আরে মশাই, পা বলে কাজ ছেড়ে দেবেন না, শুট বুট খুলে এই মাটির রাস্তায় নেমে পড়ুন। দেখে আসুন, গ্রামগুলো সব মরে গেছে, ওই মরা গ্রামগুলোকে আবার বাঁচিয়ে তুলতে হবে। গ্রামটা বাঁচলে যে শহর বাঁচবে না, তাই তো আমি ওই শহরে বাবুদের বলি, কি বলে? তোমরা সব গ্রামে ফিরে এসো, এখানে তোমাদের অনেক কাজ। গানয় গানয় গানয়, এ আমাদের মা। তোরা শালা সারা জীবন শহরে জানা পাবে, এখানেই তা পাবে, কারণ এখানেই আছে মা, মাটি, মানুষ। বলি বেটি বাবু, আবার দেখা হবে। আশ্চর্য মানুষ। মানুষ? অসভ্য চাষা জানোয়ারটাকে তোমার মানুষ বলতে একটু লজ্জা করছে না? তোমার কি সম্মান বোধ বলতে কিচ্ছু নেই কুমুদ? এতে তুমি অসম্মানের কি দেখলে? কি না দেখলাম তাই বলো। চিঠি? তুমি একজন গেজেটেড অফিসার, সামান্য একজন মূর্খ গাইয়া তোমাকে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। গেজেটেড অফিসার বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো, আসলে সবাই জনগণের সেবা। আমার বাবা অনেক টাকা খরচা করে লেখাপড়া শিখিয়েছে বলে সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার আমাকে চাকরি দিয়েছে দেশের কল্যাণ করার জন্য, জনগণের সেবা করার জন্য। হোয়াট? কি বলতে চাও তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার দুঃসাহস আমার নেই। চিঠি তোমাদের গ্রামে ঢুকে প্রথম ওই কাজ পাগল লোকটাকে দেখেছি, নিজে মাথায় মাটি ভর্তি ছুড়ে নিয়ে আগে আগে চলেছে। মাটির গন্ধে মানুষটি মাতাল, সঙ্গে তার ঘামে ভিজে যাচ্ছে, তবু মানুষটার মুখে লেগে আছে এক অপূর্ব হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি শিবনাথ ব্যানার্জির ভাই ইন্দ্রনাথ।
শিবনাথ, ও হো হো, বুঝেছি। আপনার দাদার নাম তাহলে শিবনাথ ব্যানার্জি। হ্যাঁ হারে মুচি বাগদিরা শিব ঠাকুর বলে থাকে, গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনাটা আমি শুনেছি। তুমি বিশ্বাস করো, দাদাকে নিয়েছি আমার কি যন্ত্রণা। স্যার স্যার আমার দাদার দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনি ক্ষমা করে দিন। আরে ছি 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 ছি, এতে ক্ষমা চার কি আছে? উনি আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেননি স্যার যার জন্য আপনি আমার ক্ষমা চাইবেন। বিশ্বাস করুন, আমি কিছু মনে করি। স্যার তুমি না মনে করলেও আমি করেছি। ও, তাহলে তোমার সঙ্গে ভালো কিছুই হয়েছে। কিছু হয়েছে মানে? আর সকালে ওই ছোট লোকটা আমাকে অপমান করেছে। আমি আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের এমএ। অমন শিক্ষিত লোফারটা অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে তাহলে মিথ্যে আমার শিক্ষা। ছি 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 ছি, এই অসভ্য লোকটার জন্যেই মান সম্মান সব চলে গেল। চলি স্যার, কিছু মনে করবেন না, নমস্কার। শুনুন ইন্দ্রনাথ বাবু, বলুন স্যার। কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি কি করেন বলুন তো? এতদিন আমি কিছু করিনি মানে দাদা চাকরি করতে দেয়নি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স অবশ্য আমি অনেক পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছা আমি এই গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। তাছাড়া উনি নিজে বিয়ে না করে মায়ের কথা মতো 1 বছর আগে আমাকে বিয়ে দিয়েছে। সে কি, শিবু বাবু এখনো বিয়ে করেননি? না, করবেনও না। কাজেই তার পক্ষে যেটা সম্ভব, আমার পক্ষে তা অসম্ভব। এই গায়ের মাঠে আগলে পড়ে থাকলে লাইফটা আমার স্পয়েল হয়ে যাবে। তাই কালই একটা চাকরিতে আমি জয়েন করছি। কোথায়? কলকাতার একটি ব্যাংকে। মহিমদার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা অবশ্য সেই ম্যানেজ করেছে। সে আশা তুমি করো না, মহিমদা, চাকরির আশা তুমি ছেড়ে দাও। অসীমকে আমি মানা করে দেবো, বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে যেন সে কোনো সম্পর্ক না রাখে। মহিমদা, অসীম যে চাকরি ঠিক করেছিল তা তোমাকে দেওয়া হবে না। বুধুর পিণ্ডি তুমি বুধুর ঘাড়ে চাপিয়ে দিলে। ঠিক বলেছ অসীম। আমি বলছিলাম থাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না, ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো। ইন্দ্র, ইন্দ্র তুই কিছু মনে করিস না ভাই, রেডি হয়ে থাকিস, চাকরি তো রেডি। বাড়ি বই যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি করে দিবি? আগুনে ঘর পড়ে বলে কেউ প্রদীপ জ্বালবে না দাদা। কনগ্রাচুলেশন অসীম, মেনি মেনি থ্যাঙ্কস। তোর এই কথাটা আমি চিরকাল মনে রাখবো। মহিন্দা, আসুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে যাব। গ্রামের ভিতরে যাবে কি? যাব মহিন্দা, যাব। পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলে সব করে গ্রাম আমি ঘুরে দেখবো। প্রাণ খেলা মানুষগুলোর সঙ্গে মিশবো। পল্লীর পাগল কারা বাউল, ভাটিয়ালি, রাখালি, রাখালি বা শিশু যে মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাকে আমি নতুন রূপে সাজিয়ে দেবো মহিন্দা, নতুন রূপে সাজিয়ে দেবো। কুমুদ্রা দেখছি একদিনেই কবি হয়ে গেল। তা হোক দাদা, তুমি কিন্তু ওই সামনের উইকে কলকাতায় যাবে। যেমন করেই হোক ওই লাইসেন্সটা আমাদের বের করতেই হবে। আমি ইন্দ্রকে নিয়ে কালই 8টার গাড়ি চলে যাব। ভালো করে ভেবে দেখ অসীম, শিবুর যা ব্যবহার তাতে। থামো তো, আমি এখন অন্য চিন্তা করতাম। আচ্ছা ইন্দ্র, হ্যাঁ তুই বাড়ি থেকে চলে গেলে ওই সাবিত্রীর অবস্থাটা কি হবে ভেবে দেখে। ইন্দ্র থাকতেই যে আরে খেস্তি খেউর করে। শুনেছি শিবুদা নাকি আজকাল ড্রিঙ্ক করছে। শুনেছিস? শুনেছিস মানে? আমি তো নিজের চোখে দেখেছি ওই মাতন বাবু বাড়িতে জল খেয়ে তার আইবুড়ো নাতনিটাকে নিয়ে। ইন্দ্র যা ভালো বোঝে তাই করবে। আচ্ছা, সাবিত্রীকে নিয়ে আমি যদি কলকাতায় যাই? আরে সেটাই তো উচিত। তাছাড়া মেয়েটার প্রতি তোমার তো একটা কর্তব্য আছে। তো শ্বশুর লোকটা তো আবার ওই শিবুদার অন্ধ ভক্ত। ওই জগতের মাস্টারের কথা বলছি। হ্যাঁ দাদা, আরে সে আবার একটা মানুষ নাকি? আচ্ছা, সাবিত্রীকে নিয়ে আমি কোথায় রাখবো অসীম? কেন ছোটখাটো একটা বাড়ি ভাড়া নিয়ে নিবি? হ্যাঁ, তুই ঠিক বলেছিস অসীম, তুই ঠিক বলেছিস। না না, সাবিত্রীকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। দাদাকে আমি একটু বিশ্বাস করি না, বাতাল মূর্খ লোকটা। না না, সাবিত্রীকে নিয়ে আমি কালই কলকাতায় চলে যাব, কালই কলকাতা। এক কাজ করো অসীম, বলো
দাদা। চাকরিটা অন্য কাউকে দিলে বেশ কিছু টাকা পাওয়া যেত। কাজেই তুমি এত দেরিতে বোঝো কেন দাদা? টাকার চেয়ে আগে দরকার ওই শিবেটাকে টাইট দেওয়া। অসীম, ইন্দ্র তার বউকে নিয়ে চলে গেলে ওই জানোয়ারটার পাঁজর ভেঙে যাবে, সে খেয়াল আছে? ইন্দ্র তুই যে এত গভীরভাবে চিন্তা করে কাজ করিস আমি জানতাম না ভাই। সবই তো তোমার কাছ থেকে শিখেছি দাদা। ইন্দ্রকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, ইন্দ্র স্ত্রীকে সে স্নেহ করে। আচ্ছা দাদা, ওই মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে থাকলো কি? সেই জানোয়ারটা এবার নিজের আগুনে নিজেই জ্বলে পুড়ে মরবে। ঠিক বলছিস ভাই, তুই ঠিক বলেছিস। তুই এত ভাবে চিন্তা করে কাজ করিস। দাদা, সবই তো তোমার কাছ থেকে শিখেছি। ঈশ্বর তোকে আর অগ্রগতি দেয়নি। এইবার এইবার দেখবো সেই শয়তান শিবেটাকে। আজকে তার এত বড় সাহস, প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে ছোট করতে চায়। মিশিয়ে দেব শিব মানুষের উঁচু মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। ওই আমার নাম প্রেসিডেন্ট মহিম। সাবিত্রীর তখন বিয়ে হয়নি। একদিন কলকাতা থেকে বাড়ি আসছি, দেখি যৌবন বন্যায় উচ্চালিত সাবিত্রী ওই পদ্মদিঘির ঘাটে গা ধুচ্ছে। মাসটা ছিল ফাগুন। আগুন জ্বলে উঠল আমার চোখে। চুপি চুপি ঘাটে এক আছলা জল ছিটিয়ে দিয়েছিল ওই সাবিত্রীর গায়ে। তারপরের দিন ওই জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল। কিন্তু আগামীকাল ওই কলকাতার বাসায় কে কোথায় থাকবে? সাবিত্রী লজ্জা! নমো ব্রজগোপালো গিরিধারি গিরিধারি
এখানে আছে দেখছি, ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে। এই শোনো না, তুমি যাই বলো মা, আমার বৌমার মতো কোনো শালা। পাগল আর কাকে বলে? বেশ মুখ ফসকে বেরিয়ে গেছে মা, কিছু কিছু মনে করো না মা, এবার থেকে আমি সাবধানে চলবো। শোন শিবু শোন, সারাদিন তুই কিছু খাসনি, একটু কিছু মুখে দিয়ে যা বাবা। সময় হবে না মা, সময় হবে না। সময় হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে, মনে পড়েছে মা, সময় হবে। শোনো না, ওই পাশের গায়ে একজন ভদ্রলোক টিকে দিতে এসেছে, আমি তাকে চা খাওয়ার কথা নিমন্ত্রণ করে এসেছি, তাকে নিয়ে এক্ষুনি আসছি, তারপর দুজন মিলে একসঙ্গে চা খাবো। আর কি করব বলো কি তো মা? করবি? কি করব? তোমাকে এমনি করে জড়িয়ে ধরে আর এমনি করে টিকে দিয়ে দেবো। শিবু না না, ওকে আমার মোটেই বিশ্বাস নেই। কি মজা কি মজা কি মজা, মা কি জোর করে ধরে টিকে দিয়ে দেবে। না না, ওকে আমার সত্যি বিশ্বাস নেই। তার থেকে ইন্দ্রটা কোথায় গেল, আমি চট করে ডেকে নিয়ে আসি। ইন্দ্র, ইন্দ্র। কোথায় বা যাবে বাবু? বাবু এখনো ঘুমোচ্ছেন। কি হয়েছে ভগবান জানে, কাল সারা রাত বারান্দায় পায়চারি করেছে, দুবার ডাকলাম কথাই বললে না। তারপর ভোরবেলা দেখি বাবু নাক ডাকিয়ে নিদ্রে যাচ্ছে। ধন্যী মানুষ বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না। মা, ও মা, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? ও মা, তুমি একেবারে ধরাচুরো পড়েছি, তুমি কোথাও যাবে? তার আগে আমার কথা জবাব দাও আমি সাবিত্রী। মায়া ঠাকুরজিদের বাড়িতে যাব। কেন? ছায়ার গায়ে হলুদ আমাকে এও বলেছে, তোমার আমি যাওয়া হবে না। মাকেও সঙ্গে করে নিয়ে যাব। না, তোমার যা হবে না। বাড়ি ওরা আমাকে কত করে বলে গেছে। বলুক, তবুও তোমার চা হবে না। বুঝেছি, ঘুম থেকে উঠে বাবু এখনো চা পাইনি, তাই বাবুর মেজাজ একদম গরম হয়ে আছে। তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার চায়ের ব্যবস্থা করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে তুমি ভালো করে খেলে না, অন্যদিনে তুমি আমার সঙ্গে কত কথা বলো, কালকে তুমি কিছুই বললে না। বলো না গো, তোমার কি হয়েছে? কিচ্ছু না। ও মা, তুমি আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়, তবে কোথায়? কলকাতায়। কি কি বললে? অসীম আমার চাকরির ব্যবস্থা করেছে, আমি কলকাতায় যাব, আর তোমাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছে, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। তুমি তুমি মা বড় ঠাকুরকে এসব কথা বলেছো? মাকে বলবো, তোমার বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? সাবিত্রী! যে মানুষটা তোমার জন্য জীবন দিতে পারে, তোমাকে নিজের পাহাড় সমান গর্ব অহংকার, তুমি চাষ করবে, শিক্ষা পাবে, এই যে স্বপ্ন, তুমি কি তাকে এমন ভাবে অপমান করতে চাও? কি ক্লাস 5 এ পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে? আই ক্যান্ট টলারেট। Education is the fountain of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেতাবি শিক্ষার দাঁড়ি পাল্লায় নাই বা মামলে। বাবা, হ্যাঁ মা, আমি সব শুনেছি। অসীমের মুখে ঘটনা শুনে আমি তাই ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানা শুনবো, একথা আপনি ভাবলেন কি করে? জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদি শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা তৈরি করে, আর তুমি সেই ঘোষিত পরিকল্পনার রূপদান করবে, এটা আমার সাধ, শিবুরও সাধ। আপনাদের দুঃস্বপ্নের স্বাদ মেটাবার সাধ্য আমার নেই। ইন্দ্র, আমার চলার পথে বাধা দেবেন না, দিলে বাধ্য হবো ভ্রান্তির বাধা অতিক্রম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে। অনেক দূর তুমি এগিয়ে গেছো। আর কতদিন পিছনে পড়ে থাকবো বলতে পারে? আজ 2 বছর হলো পাস করে বসে আছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে মারা যাচ্ছে। আপনাদের এই অসার বুনিয়াদির আদর্শ আমার জীবনে কি দিতে পারবে, কতটুকু দিতে পারবে? আমার অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অত্যাচার সহ্য, কিন্তু আর নয়। আজ এখনই আপনার মেয়েকে নিয়ে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আমি কলকাতায় চলে যাব। লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এই যে তারই ইঙ্গিত বৌমা। আমি তোমাকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না মা। এই গায়ের মাটি, শ্বশুরের পিঠে আমার স্বর্গ, গায়ের মাটি তোমার ভালোবাসা, আমার আশীর্বাদ, আমি যে কোথাও গিয়ে শান্তি পাবো না মা। সাবিত্রী, চুপ কর, কাঁদিস না। আমার কিন্তু মোটেই দেরি করা চলবে না। ইন্দ্র,
তুই সত্যি চলে যাবি ইন্দ্র? হ্যাঁ। বৌমাকে তুই সঙ্গে করে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও? একটা মাতাল যে বাড়ির সর্বেশ্বর সেই বাড়িতে আমি সাবিত্রীকে রেখে যাবো? শোন না ভাই, ভিডিও বাবু না আমাকে কতগুলো বই দিয়েছে, এখানে নাকি আধুনিক ভাবে ওই চাষের কথা লেখা আছে। আমি তো ঠিক মানে বুঝতে পারি না, তোকে পড়ে আমাকে মানে বুঝিয়ে দিতে হবে। আমি তো শালা মাস্টার মশাই, আপনি কখন এলেন? আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার চোখে জল? মাস্টার মশাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বলি ব্যাপারটা কি? কি হলো রে ইন্দ্র, দেরি করছিস কেন? ট্রেনের যে টাইম হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টিকিট কেটে তোদের জন্য পরের ট্রেনেতেই যাব। ওই টিকিট কেটে ওয়েটিং রুমে ওয়েট করব। বেশি দেরি করিস না কিন্তু। আপনাকে কিছু বলতে হবে না মাস্টার মশাই, আপনি না বললে আমি সব বুঝতে পেরেছি। আর এই বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই বা মেয়ে দুজনে কাঁদতে বসে গেছে। আরে বাবা, এতে কান্নার কি হলো? দুদিন বাদে তো ওরা ফিরে আসবে। না শিবু, ওরা আর ফিরে আসবে না। ইন্দ্র চাকরি করতে কলকাতায় যাচ্ছে, তাই বৌমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চিৎকার করছো কেন? তুমি চিৎকার করলে কি আমি আমার মত বদলাবো? মত তোকে বদলাতে হবে রে ভাই, মত তোকে বদলাতে হবে। তার মানে তোকে চাকরি করা চলবে না, তোকে কলকাতায় যাওয়া চলবে না। কেন কেন কিসের জন্য? তোকে গায়ের স্কুলে মাস্টারি করতে হবে আর নিজে হাতে চাষ করতে হবে। কেন কিসের জন্য? আমার ব্যক্তিগত স্বাধীনতা নেই? 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি, তোমার মাতাল মনের খেয়াল মেটাইকে একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে তুমি জোর করে আমার কাঁধের উপর চাপিয়ে দিয়ে ইন্দ্র! ওরে হতভাগা, তোর মনে এতখানি পাপ লুকিয়েছিল তা আমি কোনোদিনও জানতে পারিনি। থামো থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। খবরদার, খবরদার ইন্দ্র, আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। ওই শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি আমার সোনার সংসারটা ভেঙে দিচ্ছে। দিক ভেঙে তা আমি সহ্য করব, কিন্তু কোন শালা আমার মাকে ছোট করবে? না রেন্দ্র না, আমি আমি ভুল করেছিলাম। আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট ভাই, যাকে কাঁধে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার যার কান্না থামাবার জন্য আমি এই দিঘির বুকে ঝাঁপ দিয়ে পদ্ম ফুল তুলে এনে দিতাম। তোর তোর মনে পড়ে ইন্দ্র? মনে পড়ে সেই শালিক পাখির বাচ্চা পাঠতে গিয়ে আমি যখন গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তুই কত কেঁদেছিলি ইন্দ্র, তুই কত কেঁদেছিলি, তোর মনে পড়ে শালা? মারা যাওয়ার পর থেকে পৃথিবীটা যেন মাতালের মাতলামি শোনার সময় আমার নেই। চলে এসো সাবিত্রী। না না, আমি কিছুতেই যাব না। কে আমি চলে গেলে কে মায়ের সেবা করবে? সন্ধ্যা বেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবে কে? আমি চলে গেলে কে করবে বট্ট করে যত্ন? তাহলে কি বুঝবো এই ভাসুরের সঙ্গে তোমার? আমি যাব, আমি তোমার সঙ্গে কলকাতায় যাব।
চলে এসো সাবিত্রী। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আপনারাই আমাকে শিখিয়েছেন পতির সঙ্গই সতীর স্বর্গ। তাই তাই আপনাদের সবার কাছ থেকে বিদায় নেবে আমি আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। পাখিটা হয়তো আমাকে খুঁজবে, কাজল চোখে গাইটা হয়তো দুদিন কিছু খাবে না। আপনি থেকে বুঝিয়ে বলবেন না, বুঝিয়ে বলবেন। আর মায়া ঠাকুরজি যদি ডাক্তার সামনে বলবেন গভীর বনে কাঠ কাটতে গিয়ে সাবিত্রী মারা গেছে। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরি হয় রে, চোখের জলেতে বুক ভাসে, রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরি হায় রে, চোখের জলেতে বুক ভাসে, রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে।
না? ও বুড়ো ঘরকে নাই, কোথায় কি গেছে বটে? গঞ্জে। তা হ্যাঁ রে লখাই, ওই মুখ পোড়া যেটা তোকে কি বলছিল রে? কখন? ওই সন্ধ্যে একটু আগে, ওই বাবলা তলায় বসে বসে তুই কি করে দেখলি? পেয়ারা গাছে উঠে আচ্ছা। একটা হলুদ পেয়ারা আমি নুকিয়ে তোর লেগে নিয়ে এসেছি। হ্যাঁ। নুরি, এই নে, এই দেখ 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 দেখ, এই নে। অসে একেবারে টুপ টুপ করছে, নে ধর। এই এই যদি কেউ দেখে ফেলে? মরণ ভরি মরল, নে নে ধর, কিন্তু কথাকার। ইস, কি সুন্দর প্যারা। তা তুই খাবি না? পেশাদ খাবো। পেশাদ? তুই কে টুকুস কানে দিবি, তাহলেই আমার পেশাদ খাওয়া হয়ে যাবে। এই চুপ কর চুপ কর চুপ কর। এই দেখ, পশ্চিম পাড় দিয়ে মনীষ কিষাণ ঘরকে ফিরছে, এক্ষুনি শুনে ফেলবে। শোনো, তো লজ্জা লাগে না? মরণ আর কি, নজ্জা। সেই নজ্জার মাথা তো আমি কবে খেয়ে বসে আছি রে লোকাই। ওই তোর গান যে আমার সব নজ্জার মাথা কে নিয়েছে রে লোকাই। আর সেই প্রীতম দিনের সেই ওই গানটা, হ্যাঁ। ওই গানটা আমার শিখিয়ে দিবি না কাই? কোনটা? ওই যে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? এ আমি পালাই। এই কেনে 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 ছাড় ছাড় ছাড়, ভয় লাগছে। মরণ। ইস, এই শোন কেনে, ছেড়ে দে মারিস, তোর শরীরটা কি গরম। হবেই তো, আর দিন যে একেবারে তুষের আগুন জ্বলছে। তা আগুনটা নিভিয়ে দে না কেন? লখাই, দাদুকে বেকারান্তরে তোর সঙ্গে আমার বিয়ের কথাটা বল। তুই বল না কেনে। আচ্ছা, এবার মাঘ মাস আসলে আমি নিশ্চয়ই বলবো। এই লখাই, ওই পেয়ারাটা খেলি নে। মনসার ভাষণে এয়ারসাল দিয়ে ফেরার পথে খাবো। তুই ওই রাস্তার ধারে ঠিক তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি, আর তখন তোকে পেশাদ দেবো, আর কানে কানে বলবো, কি বলবি? ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জল রে কাজলা, ঝরে আখি জল। তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জল রে কাজলা, ঝরে আখি জল। আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? ইয়াদের শোন শোন শোন। মুরগি ধানের মুরগি আমি রেখেছি ভরি, আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি। মুরগি ধানের মুরগি আমি রেখেছি ভরি, আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি। যখন মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে, যখন তোর মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে, তুই না আসিলে পরে জৈবন বিফল। তুই না আসিলে পরে জৈবন বিফল। আসবি কবে বল
গো ওই চটা, হ্যাঁ একেবারে ওই আকাশ আর পাতাল একেবারে ফারাক। আমার লখাই হলো গিয়ে ওই পূর্ণিমের চাঁদ, আর ওই চটা চটা হলো জ্যান্ত মিটমিটে পোকা। ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, কালো বন্ধু আমার, আসবি কবে বল? ও কেন? এই আমার গায়ে হাত দিলি কেন রে মুখ পড়া? এই রাগ করিস না মাইরি, দেখলাম কি দেখলি জ্যাংরা? তোর শরীরটা নরম শক্ত। মরণ লজ্জাও করে না তোর? হ্যাঁ আদুরি এ, আদুরি, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি আজকে তোকে আমি। হ্যাঁ এতদিন ক্ষমা কান্না করে তোর এই যত আশকারা দিয়ে তোকে একেবারে মাথায় তুলে দিয়েছি। আজ যদি আমি একটা বিদ না করতে পারি, আমার এই আদুরি নামটাই পাল্টে দিস জটা। বাবার পুরো শিবে দিব্যি করে বলছি, এই বিয়ের আগে তোর গায়ে আর হাত দেবো না। কি বললি? দেবো না তোর গায়ে হাত, যতদিন যদি যতদিন তোর সঙ্গে আমার বিয়ে না হয়। মরণ তোকে বিয়ে করবো আমি। কেন আমি তোকে বিয়ে করব? এই আমাকে একটা জিনিস এনে দিবি জটা। কি 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 রে আদুরি? ফুলেন শাড়ি, না ফুলেন তেল, না রেশমি চুড়ি, খুব বড় তবে কি আদুরি? ওই একটা বেতের দড়ি দড়ি দিয়ে তুই কি করবি? গলায় দিয়ে ঝুলে পড়বো। ওই দড়িটা তুই লোকাই জানতে বলিস আদুরি। জটা জটার ঘরে তোকে যেতে হবে আদুরি, এই কথাটা তুই মনে রাখিস। কেনে জোর করে নিয়ে যাবি নাকি? না, তোর দাদু আমাকে জোর করে আমার ঘরে দিয়ে আসবে। কেন ওই বুড়োকে তুই টাকা ধার দিয়েছিস বুঝি? তা কেন? এই বাড়িটাও আমি লিখে দেবো পুরোর নামে। কার? ওই দাদুর নামে? না, তোর নামে। এই বিয়ের কথাটা পাকা হয়ে গেলে একেবারে আমি রেজিস্ট্রি করে দিয়ে আসবো, বুঝেছিস? ভালোই হবে। তোর এই বাড়িটাকে ধুয়ে আমি একেবারে বাড়ি দেওয়া জল খাবো রে, জল। আসুক একটা বুড়োর দেখাচ্ছি মজা। আসুক। তলায় বাঁচি বাজায় কে? দাদু মরণ এই বুড়ো বয়সে একেবারে ভীম নদী ধরেছে। কেন এলো রাধা? এই কেষ্ট কি তোর মনের কষ্ট ঘোষাতে পারবে না মনে করেছে? কেন পারবে না? অস্কত বলি শোন অসবতী কোনো সতী মনের কথা কই, তোরা তো সব বলে দিলা কই। মেলে গেছে আগুন তার দিকে মনের দাওয়ায় খই হয়ে যায় ভালোবাসার ধান। আহা ভালোবাসার ধান। চুপ কর দেখা বুড়ো চুপ
মদ গেলে একেবারে ধ্যাসটা মারছে। এই সুতো আনতে গেছিলিস তো গঞ্জে, কই সুতো কই দে। সুতো তোর সুতো গলে জল। এই তার মানে তাহলে বলি শোন, ওই সুতোর দোকানে সুতো আনতে গেলাম, দোকানদার বললে সুতো নেই, পাশেই ছিল শালা আবগারি মদের দোকান। টাকা করা ফেলতেই ব্যাস এই এই বোতলটা বার করো। করোনা আর কি। এই সরা 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 সরা। ইস, সুতো কেনা টাকা দিয়ে করে মদ গেলে এসেছে। না না, সবটা গেলে লাই রাধে, অর্ধেকটা ফেরত দিয়ে এসে যাই দেখ। সরা 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 বলছি। তা হ্যাঁ রে বুড়ো, তা জটাকে তুই কি বলেছিস রে? কি বলেছি? বলেছি লাদলির সঙ্গে তোর বিয়ে দেবে। আর এদিকে লোকাই যে বলছিল তোকে বিয়ে করবে বলেছে। বলি একটা কটাকে তোরা কজনে মিলে চোট কাটবি রে? এক চোরে না কারণে সারা দু চোরে কাটবে। মোর বয়ে কলসির পড়ি। তাহলে তো বড় ভুল হয়ে গেল। দুবার বিয়ে হয়ে গেল। একবার জটা, একবার লখাই, একবার লখাই আর একবার না না না, তাহলে তো বড় ভুল হয়ে গেল। এই দেখ শোন আদরে, কোন শালার সঙ্গে আমি তোর বিয়ে দেবো। দাদু আমি শালা মেরে বলে কুকুর নই। তোকে আমি বিয়ে করব। ওরে শিবু ভাইকে দেখেছো মদন চাচা? ওরে বাবা, দেখি নাই আবার। সেই পাবলা তলায় গিয়ে বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতা চলে যাওয়ার পর থেকে বাবু কারোর সঙ্গে আটি কাটছে। সে কি? আরে সেই কথা বলতে যেই সে কি কুরুক্ষেত্রের কাণ্ড রে বাবা। দাদু শিগগিরি শিগগিরি বোতল লুকাও। শিবু ঠাকুর আসছে। শিবু ঠাকুর কিন্তু একদম মদ খাওয়া পছন্দ করে না। লুকো লুকো লুকো। মনস করেছে মাতনকা, তাকে আমি পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না শিব ঠাকুর না, হ্যাঁ বুড়ো মানুষ তো আত হয়েছে তাই। রাত, সারা দেশের গাঁগুলোতে এখন অনেক রাত, অথচ ওরা শিবু ভাই, শিবু ভাই আমি কলকাতা থেকে আজই ফিরেছি। একটা ইন্টারভিউ ছিল। আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে? মাতনকা, মাতনকা, আমার ইন্দ্রর সঙ্গে দেখা হয়েছে। আমার ইন্দ্রর সঙ্গে আমার ইন্দ্রর সঙ্গে দেখা হচ্ছে। এই কি বললো ইন্দ্র? গায়ের কথা, মায়ের কথা, আমার কথা, নিশ্চয়ই সে তার ভুল বুঝতে পেরেছে। মানে আচ্ছা কামাল, বল কি বললো সে? কিছু বলেনি। মাতনকা, দাও ওটা, দাও ওটা, দাও। শিবু ভাই, সামনে থেকে তোরা সবাই শালা ইন্দ্র লেখাপড়া শিখে গাকে ছেড়ে মাকে কাঁদে, মাটিকে মানুষকে ঘেন্না করে চাকরি করতে শহরে চলে যাবি। তোদের দেখলে সালামের মাথায় রক্ত উঠে যায়, রক্ত বেরিয়ে যা। তোদের কাউকে চাই না, কাউকে না, কাউকে না। শিব ঠাকুর, শিব ঠাকুর আমি চাই আমার এই মাতনকাকে, এই আদরিকে, যারা যারা কোনোদিন আমার ছেড়ে যাবে না। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবু ভাই। এখন যাই। আমিও যাই আদুরে। উঠানে জালটা শুকোচ্ছে, যে তুলতে হবে। মাতনকা, আগে তুলতে হবে। জান তোমরা সব তুলতে হবে, সব তুলতে হবে। আদরে তোদের বাড়িতে ওটা কত পাওয়া যাবে? ডিম। ডিম হ্যাঁ, মুরগির ডিম। কি খুঁজতে প্রেসিডেন্ট বাবুর দরকার। হ্যাঁ, এই নাম মানে হচ্ছে। কি খুঁজতে এসেছো মডল? মুরগির ডিম না জ্যান্ত তাজা দুটো মুরগি? তাজা বলেছেন। ওই হারকিপটা প্রেসিডেন্ট বাবু না হারে হারে বদমাইশ। পারবো না আমি কিছু বুঝতে। যার দরকার
সকালে আমি ফেরত দিয়ে দেব। তাহলে কথা হলো কাল সকালে 2 টাকা। আদরে জল নিয়ে তুই ঘরে যা। তুমি তুমি কোথায় চললে শিবটা গো? মদ খেতে আমার আরো আরো অনেক মদ চাই। না, আর আমি তোমাকে মদ খেতে দেবো না শিব ঠাকুর, তোমাকে আমি কিছুতেই আর মদ খেতে দেবো না। না! তুমি তুমি আমাকে মারলে শিব ঠাকুর। রাত সারা দেশের গাগুলো এখনো ঘুমোচ্ছে। শিব ঠাকুর, কি চাও তুমি? আমি চাই একটা একটা ফুটন্ত সকাল। শিব ঠাকুর, ওম জবাকু সম সংকসং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। পাগল করে দেবে, সে আমাকে একেবারে পাগল করে দেবে। যে অমানুষটা ছোটবেলায় আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সে অমানুষের সঙ্গে কিনা আমাকে সিনেমা থিয়েটার বাজার যেতে হবে, ইংরেজি শেখার স্কুলে ভর্তি করে দেবে সে অসীম। আর আমি তার সঙ্গে যাব না বলেছি বলে ও আমার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আমি তার সঙ্গে কোথাও যাব না। অবশ্যই এক কথা। কেন বলবো না? আমি মেয়ে মানুষ, যার সঙ্গে আমি জীবনে কোনোদিন কথাই বলিনি, তার সঙ্গে কিনা আমাকে সিনেমায় যেতে হবে। ও তুমি সিনেমায় যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। আমি? আরে আমার সময় কোথায়? অফিসে নতুন চাকরি, অফিসের সমস্ত দায় দায়িত্ব আমার মাথার উপর। 1 মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম। কি ব্লাউজ পরেছো তুমি? কাল যে ব্লাউজটা তৈরি করে এনে দিলাম, সেগুলো আমি পড়তে পারবো না। কেন? সেটা পড়তে আমার ভীষণ লজ্জা করবে। শোনো সাবিত্রী, এটা গান নয়, তোমার এই লজ্জা টজ্জা শিখে তুলে রাখো। এটা গান নয়, এটা একটা কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার। অফিসারদের একটা আলাদা সোসাইটি আছে। তাদের ঘরের মেয়েরা গোলা বইয়ের মতো ঘোমটা দিয়ে ঘরের কোণে বসে থাকে না। তারা নাচ গান জানে, লেখাপড়া জানায়। তারা স্বামীর বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টিতে যায়, পিকনিক করতে যায়, হই হুল্লোড় করে সবার মন ভরিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে বলো? ও শিওর। একবার সে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিল তোমার। বটঠাকুর হাসতেন তোমার গোবেচারা চেহারা দেখে, মা বলতেন আমার ছোট ছেলে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। আর আজ একবার আয়নার সামনে ভালো করে দাঁড়িয়ে দেখো তো, তোমার সেই লজ্জা, সেই সংকোচ কত ম্লান হয়ে গেছে। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেবার মতো বিদ্যে আমার কোথায় বলো? তাহলে যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম 2 দিন এসে ফিরে গেছে। আজ যদি সে এসে ফিরে যায়, তাহলে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে না। মনে রেখো, অসীম আমার বস। তার উপর নির্ভর করছে আমার চাকরি, জীবনের উত্থান পতন। কারণ আমি তারই আন্ডারে চাকরি করি। তুমি করো, আমি করি না। অর্থাৎ সীমা তোমার ছাড়িয়ে গেছে। সামান্য একটা গাইয়া মেয়ে যে নাম লিখতে গেলে যার হাত খাবে, তার কিসের এত অহংকার? তোমার মনে রাখা উচিত, তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কান্না রান্নার লজ্জা, এছাড়া তো কিছুই জানো না। জীবন সম্বন্ধে কতটুকু চেনো, ভবিষ্যৎ সম্বন্ধে কতটুকু সচেতন। এই বইয়ের কান্না দেখে লাইফ গল্প করার মতো ইডিয়েট আমি নই। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটা কথা তোমাকে মেনে চলতে হবে। ইন্দ্র, অসীম আসছে, চোখের জল মোছো, ও যেন কিছু বুঝতে না পারে। ভেতরে আয় অসীম, কথা বলবে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে, বিজনে তোমার সাথে যত কথা হৃদয় মাঝারে ঝরনার বেগে ঝরিল কি করে, কত আহ্বান
সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমেরও সাথে। আরে বাস, অসময়ে এসে অসুবিধা করলাম নাকি? না না, অসুবিধা আর কি, উনি তো অফিসেই বেরোচ্ছিলেন। আশ্চর্য। আরে আশ্চর্য কেন? আমি অফিসে যাব না? আরে বাবা, সেজন্য হয়নি। আশ্চর্য হচ্ছে বৌদিকে হাসতে দেখে, আমার সাথে কথা বলতে ও দেখে। এই কথা। আরে তুই সেদিন চলে যাবার পর সাবিত্রী আমার কাছে কাঁদতে বসে গেল। কেন? কেন আবার? তোর সাথে কথা বলতে লজ্জা পেয়েছিল। কি গো, নিজের মুখে বলো না কথাটা। হ্যাঁ ঠাকুরপো, সেদিন আপনি চলে যাবার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। এই টাইম হয়ে আসছে, আমি চলে আসি। আরে দাঁড়াও ব্রাদার, দাঁড়াও। এত গুড বয় তোমাকে হতে হবে না। প্রমোশন তো আমার হাতে, শুধু পার্মানেন্ট হতেই যা দেরি। সে তো আমি জানি রে অসীম, এদিকে তোদের যে টাইম হয়ে গেল। হোক, ওখানে যে ইংরেজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেবো। নাকি বলেন বৌদি? হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। শাড়িটা ঠিক মতো পরা হয়েছে তো? জুতোটা ঠিক মতো পরা হয়নি। শাড়ি ব্লাউজটা পছন্দ? হয়েছে হয়েছে। শাড়িটা আচ্ছা ঠিক আছে, ওখানে দিদিমণি শাড়ি পরা চুল বাঁধা সব ঠিকিয়ে দেবে। কিন্তু সেদিন সেদিন ওই মিসেস মিত্র বলছিলেন কি সুন্দর, কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। চা সিরিয়াস ব্ল্যান্ডার। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে কে ঠাকুরপো? ঝি চাকর রাধুনি। কত কষ্ট করে যে ম্যানেজ করেছি তার ঠিক আছে। ও বাবা, একসঙ্গে 3 জন? আরে বাবা, 3 জন নয়, 3 জন নয়, 1 জন। তবে যে বললি ঝি চাকর রাধুনি, ঠিকই বলেছি, আই এম কারেক্ট। একাই 3 জনের কাজ করতে পারে। আচ্ছা। ভেরি গুড বয়। 7 চোরের নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, যাকে বলে অলরাউন্ডার। নামটাও নাইস, হ্যাঁ পরিমল। পরিমল। হ্যাঁ, পরি বলে ডাকলে ওই ফেমিনাইন জেন্ডার, আর সবটা বললেই ম্যাসকুলাইন। পরি, পরি, বাবা পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটির নিন্দা হবে। ইন্দ্র, ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারিস। তোমার নাম কি? আগে পরিমল দত্ত, বাড়ি কোথায়? বর্ধমান। প্রপার টাউন? আগে ইন্দ্র, বাংলায় বল, লেখাপড়া জানে না। আগে জানি, খুবই সামান্য, ইংরেজি কথা বুঝতে পারি না। গায়ের ওই ছোট স্কুলে। থাক থাক, বুঝেছি বুঝেছি। পরিমল, আমার সঙ্গে বাড়ির ভেতরে আয়, তোকে তোর কাজ বুঝিয়ে দিয়ে আমি অফিসে বেরিয়ে যাব। অসীম, আমি গেলাম ভাই। সাবিত্রী স্কুল থেকে ফিরে এসে বেয়ারাকে বাজারে পাঠাবে। আয় পরিমল, আমার সঙ্গে চলে আয়। চলুন স্যার। ননসেন্স। ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এতই মুশকিল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ লটাস, পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে অপূর্ব আকাশ রঙের বাতাল বুনন শাড়ি, নয়ন দিকের নীলচে জল, যতই জলে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। কে ঠাকুরপো? আমি কোন সম্বন্ধে? আপনি নয়, মেয়ে। মনে পড়ে সাবিত্রী, সেদিন এক স্বর্ণালী সন্ধ্যায় তুমি ওই নয়ন দিকের জলে গা ধুচ্ছিলে, আর আমি সব কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেল। আমি ভুলিনি সাবিত্রী, আর ভুলিনি বলে তোমার সবাইকে চাকরি করে দিয়ে 3000 টাকা দিয়ে ফ্ল্যাট দিয়ে ওই গায়ের বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে আসে ইটের খাঁচায় বন্দি করে রেখেছি। আমি তোমার স্বামীকে সব কথা তাতে কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী একবার পেয়েছে, ওই চাকরি, ফ্ল্যাট, হায়ার সোসাইটি, বাকি তোমার সে একটা কথায় হারাতে চাইবে। আপনি এত নীচ। নিজ থেকে না টানলে তোমার ওই ভাসুর ঠাকুরের উঁচু মাথাটা আমি নিচে নামিয়ে দিতে পারতাম না সাবিত্রী। তুমি কি শুনেছ তোমার শাশুড় ঠাকুর আবার সত্যি সত্যি মদ খাওয়া ধরেছে? তুমি কি শুনেছ তোমার শাশুড়ির চেহারাটা কঙ্কাল হয়ে গেছে? আমি কিচ্ছু বিশ্বাস আমিও করি না সাবিত্রী। তোমার মতো একটা সুন্দর প্রাণ চঞ্চল হরিণী ওই ইন্দ্রের মতো একটা ইডিয়ট কবে সুখী হয়েছে।
শাড়িটা তো ভারী সুন্দর। খবরদার খবরদার আপনি আমার শাড়িতে হাত দেবেন না। ব্লাউজটা ঠিক মতো ফিট করেনি, চুলটা ঠিক মতো দেখা যাচ্ছে না। খবরদার বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আপনার লজ্জা করে না? লজ্জা তো তোমার করবে সাবিত্রী, যেদিন তোমার ওই লজ্জার করে দিলাম। সাবিত্রী, আমি মানি ব্যাগটা ফেলে গেছি। বেবি বেবি দেখুন তো বৌদি, ওর যা ভুলো মন। আরে যা বলেছিস, বাসে ভাড়া দিতে গিয়ে দেখি না আমার মানি ব্যাগে পকেটে মানি ব্যাগ নেই। মানিব্যাগ তুমি নিয়ে গেছো? তার মানে ও ঘরে আমি নিজে তোমার পকেটে মানিব্যাগ দিয়েছি। ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে মনে পড়েছে। তাহলে আর কি, সাডেনলি পিক পকেট। সর্বনাশ, ওতে যে অনেক টাকা ছিল। আরে যাক ব্রাদার, যা গেছে তা যেতে দাও। এই নে আমার মানি ব্যাগ, আর কাল থেকে আমার গাড়ি করে অফিসে যাবি। অফকোর্স খুব শীঘ্রই তোকে একটা আমি গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না। সে বাজে বকিস না তো, যেমন তুই তেমনি বৌদি। বলে কি আপনি আগে আর ভালো লাগছে না, তুমিই বলবে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। কি ব্যাপার? আপনাকে একজন ডাকছে। যাও ভদ্রলোককে ভেতরে পাঠিয়ে দাও। চাকর বাকরদের সঙ্গে তুই তো গাড়ি কথা বলবি ইন্দ্র, সেটা বাপের বয়সী হলেও এটাই নিয়েও। ও আজ আবার 10 মিনিট লেট হয়ে যাবে। আরে কামাল না? কেমন আছিস ইন্দ্র? ভালো আছে, তুই কোত্থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ ভালো আছি, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ের সবাই কেমন আছে কামাল ভাই? আমার মা, আমার বাবা, বড় ঠাকুর। সাবিত্রী, দয়া করে চুপ করো। বল কামাল, কি বলবি? তোকে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র। মানে? তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে, তোর মার শরীর খুব খারাপ। আমার চাকরি বাড়া তো খুব হিংসায়, তাই না কামাল? ইন্দ্র চুপ কর! মিথ্যে কথা বলে সেন্টিমেন্টটা শেষ করে দে। তোরা আমাকে উইক করে দিতে চাস? তোরা কি ভেবেছিস তোদের গায়ের খোঁজ চলে স্কুলে আমি মাস্টার হতে চলেছি? তুই কি পাগল হয়ে গেছিস? চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করছিস? তবু যদি ওই চাকরির জন্য হন্যে হয়ে না ঘুরতিস। না, চাকরির জন্য আর আমি ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। শিবু ভাই আমার জ্ঞানচক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরি আছে বসে থেকে পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি চাকরি আছে বসে থেকে জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করব না। তা কি করবি? করব নয় করছি। কি করছিস? চাষ, ব্যবসা। হাসছিস? হাসতে তোদের লজ্জা করছে না? দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষক আজ কত পিছনে পড়ে আছে। গোটা ব্যবসা বাণিজ্য আজ বাঙালিদের দখলে। নিজের কাজ পরকে দিয়ে আমরা যদি গ্রাম থেকে শহরে আসি চাকরি করতে, তাহলে কে বাঁচাবে এই গ্রামকে? কারা রক্ষা করবে মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ, যাত্রাই শুরু হয়েছে আজ নবচেতনা। ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা। গ্রামই তোমাদের নগর সভ্যতার পবিত্র সুতিকাগা। কামাল, আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, আমি জানি আজ তোমরা গ্রামে ফিরবে না, কিন্তু একদিন না একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত রিক্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গ্রামে ছায়া আছে, গ্রামে মায়া আছে, মাটি মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, আমি বেরিয়ে পড়লাম। সাবিত্রী, আমি গেলাম। চলো সাবিত্রী। দাদা, আপনার কোনো ভয় নেই বৌদি? চলুন চলুন পাপিয়া পাখিটায় মৌহা গাছের শাখায় বসে ঘুরতে লাগছে, কারণ তোর সামনে জ্বলছে দুটো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে শিম শিম করে
এগিয়ে আসছে একটা পাহাড়ি অজগর। চিঠি চিত্রা চিঠি পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। বুকের বকুল মন বেকার পড়শন ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। বুকের বকুল মন বেকার পড়শন ঝিরি 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 কেটে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া দেখে যায়। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। এখানে নয় গো এই সীমা ছাড়িয়ে তুমি আমি যাব গো হারিয়ে। এখানে নয় গো ওই সীমা ছাড়িয়ে তুমি আমি যাব গো হারিয়ে। যেখানে নির্জন বাতাসে শিহরণ, যেখানে নির্জন বাতাসে শিহরণ। ওই মনে ওই মনে ওই মনে ওই মনে স্মৃতিটুকু রেখে যায়। পাপিয়ার মন পিউ পিয়া দেখে যায়। পাপিয়ার মন পিউ পিয়া দেখে যায়। পাপিয়ার মন পিউ পিয়া দেখে যায়। কেমন লাগলো ভালো। সুরটা কি পেলে? আসলে তোমার এই গানের সুর, এই বাণী, এই কথা মানুষকে সবকিছু হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিন্তু কিছু কুড়িয়ে পায় না। কমো কদিন আগে তোমাদের ওই মেঠো পথ হয়ে হাঁটতে হাঁটতে শুনলাম এক কৃষক নাঙল চালাতে চালাতে গাইছে, কাছলা কালো বন্ধু আমার আসবি কবে বল। থামো, তোমাকেও দেখছি কেউ ভূতে পেয়েছে। সত্যি ঠিক বলেছো চিত্রা। আসলে গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীতকে। জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো কমো? সেদিন না ঠাট্টা করে তিনিও এই কথাই বলেছিল। তিনিটা কোন মহাপুরুষ? আরে তোমাদের শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর। শোনো কমু, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, ওই লম্পট মাতালটার নাম তুমি আমার সামনে করবে না। আমি তাকে ঘৃণা করি। I hate him. আচ্ছা বাবা, আচ্ছা আমি আর শিব ঠাকুরের নাম বলবো না, হলো তো? হ্যাঁ, মনে থাকে জানো, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে শিব ঠাকুরের মায়া তোমাকে ত্যাগ করতে হবে। দেখো না, ছেড়ে দেবো। মাতার লম্পট লোফারটার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর না, তাকে আমি এমন টাইট দেবো সে আর জীবনে আমার সামনে মাথা তুলতে পারবে না। তার বিস্তার আমি ভেঙে দেবো। খুন নয় তো কি? খুন নয় তো কি? যে ছেলেটার শরীরে শক্তি আছে তাই কোনো রকমে বেঁচে গেছে। যে হারে রক্ত বেরিয়েছে, কোনো দুর্বল মানুষ হলে তো স্পট ডেথ হয়ে যেত। কার কথা বলছো দাদা? মদন আমার রেশন দোকানের কর্মচারী, তার মাথা ফাটিয়ে দিয়েছে। কে? আবার কে? সেই মাথার লম্পট দাদা। মদন বেচারা গরিবের ছেলে, মাথায় তার 1 ইঞ্চি গর্ত হয়ে গেছে। তার অপরাধ কি? না, ওই মাতন বাগদির নাতনি আদুরিকে রেশনের মাল দিতে একটু দেরি হয়েছে। আগে নাদার বাবু, সেজন্য নয়,
একদম কথা বলতে নিষেধ করে দিয়েছে। চুপ কর, চুপ কর, চুপ করে এখানে বস। আগে বাবু। ইস, একটা যে রক্ত বন্ধ হয়। আর করোনা দেখাতে হবে না, শিবেটা তো তোমার বন্ধু। চিঠি, কি হলো বলো, যে মদন ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে তোমাকে দেখাতে নিয়ে এসছে? তুমি আমার উপর অনর্থ রাগ করছো। অনর্থক রাগ করছে? আমি তোমাকে 100 টাইমস নক করে বলেছি যে মাতালটাকে একটু শাসন করে দাও। ওকে শুধু শুধু বকছিস কেন? বেচারা নতুন এসেছে, সবকিছু না বুঝে শুনে কি কোনো কিছু করা উচিত হবে? তুমি বা তার কি করতে পেরেছো দাদা? শুনেছি এই গ্রামে আসার পর থেকে ওই মাতালটা তোমার পিছু নিয়েছো, কি ব্যবস্থা করেছো? থানায় খবর দিয়েছি। আশ্চর্য, ছুঁচো মারতে একেবারে কামান দেখে বসে আছো। চিত্রা, আমি যদি তুমি হতাম তাহলে সব পুলিশের হাঙ্গামা করতাম না। সামনের এই দেবদারু গাছে টেবিলটাকে বেঁধে আর চট করে চাবুক মেরে বুঝিয়ে দিতাম। ভদ্রলোকের সঙ্গে বাদরামি করার এই হচ্ছে শাস্তি। সত্যি আপনি থানায় খবর দিয়েছেন? নিশ্চয়ই। মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না, সঙ্গে সঙ্গে আমি লোক পাঠিয়েছি। দারোগা বাবু এখনই এলো বলে। আগে হ্যাঁ এলো বলে যা যা বলেছিলাম ঠিক ঠিক বলেছো তো মোড়ল? বলেছি বলে আপনি যা বলেছেন তার চেয়ে বেশি এর অনেক বলে ফেলেছি। বেশি বলে আপনার লাভ। তুমি কে? এই মানে ভিডিও বাবু এর নাম না 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 তেমন কিছু বেশি আমি বলিনি। আমি চলি মহিন্দা। বলছিলাম কি, থানায় লোক পাঠিয়ে দারাগাবুকে আসতে বারণ করে দিই। বলো কি? বলো কি না মানে বলেনি কি? শিবেকে তুমি চিনতে পারোনি? পারোনি না মানে পারোনি। না মহিন্দা, চিন্তা আমার ভুল হয়নি। এই গৌরীপুরে এসে গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার দৃঢ় বিশ্বাস, সত্যিই তিনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যাবেন। চিনতে তোমার ভুল হয়ে গেছে। যতই ভুল হোক আমার মহিন্দা, গরম জলে যে ঘর পড়ে না, এ বিশ্বাস আমার নির্ভুল, আমার নির্ভুল। গায়ের মাটিতে পা দিয়ে কুমুদ ছেলেটাও খারাপ হয়ে গেল। মদনা, এই মদনা, আচ্ছা দারোগাকে কি বলবি বলতো? বলবো ওজনে কম দিয়েছিলাম। এত করে শিখিয়ে দিলাম, তবু কিছুতেই মনে থাকছে না। শিবের নামে যা শিখিয়ে দিয়েছেন তাই বলবি। আগে আগে মিছে কথা। এই উল্লু, মিছে কথা তোকে এমনি এমনি বলতে হবে না। হবে না। আগামী মাস থেকে, মানে আগামী মাস থেকে ওই 5 টাকা মাইনে বেশি পাবি। পাবি। আগে তাহলে বলবো। বলবি? শিব ঠাকুর মদ খেয়ে রেশনের দোকানে ঢুকে হ্যাঁ বলবি শিব ঠাকুর চোর করে। আর দেখতে হবে না। কি দেখতে হবে না? আগে বলছিলাম কি ওই জোর করে। শোন মদন, হ্যাঁ বাবু। বলবি মেয়েদের লাইনে ঢুকে শিব ঠাকুর একটা ও বাবা একেবারে হাতে না 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তাহলে কিভাবে কেসটা সাজানো যায়? সত্যি কথা বলো তো, আমারই বিপদ। পেয়েছি। যেভাবে আমি গভীর চিন্তা করছিলাম। চিত্রা আমার বোন। হ্যাঁ নিশ্চয়ই নিজের বোনের মতন বউ। সে তো ওই শিবের নামে হাড়ে হাড়ে চড়া। চটা মানে আপে মেউলে আদায় কাজ কলা। শোন মদন বাবু বলো। তুই বলবি দিদিমণিকে শিবে খারাপ কথা বলছিল, হঠাৎ তুই সেখানে গিয়ে পড়লি। বললি দিদিমণি কি খারাপ কথা বলছে শুনে তুই তাকে ভালোভাবে নিষেধ করেছিলি, আর তুই নিষেধ করেছিলি বলে ওই রাস্তা থেকে একটা ইট ওর মাথায় মেরে পাঠিয়ে দিয়েছে। জাদু ঘুঘু দেখেছো? ঘুঘুর কিন্তু যাও এবারে কিছুদিন হাজত বাস করে দাও। কিন্তু সাক্ষী 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 তুমি। সাক্ষী তুমি। এই নাও, আরে আমি। আপনি
তো জানেন প্রেসিডেন্ট বাবু, সংসারে আমার বড্ড আবার মিটিয়ে দেবো মোড়ল। দেবে ধান নিয়ে যেও, হ্যাঁ কাল 2 বস্তা ধান নিয়ে যেও। কাল, কিন্তু আজ থেকে যে আমার ঘরের চাল বাড়ন্ত, আমার বল্টু সোনার মা বলছিল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজই নিয়ে যেও। নিয়ে যাব মানে সাক্ষ্যটা কেমন দিই দেখুন। আমি বলবো, হ্যাঁ হুজুর, আমি তখন চান মেখে তেল করতে উল্টে গেছি। আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মাতাল শিবে চিত্রা দিদিমণির ওই শাড়ি ধরে টানাটানি, ও শাড়ি ধরে টানাটানি করছিল না, তাহলে কি গায়ে হাত দিল? এই যা গোয়াল ঘরে গিয়ে ওই বগনা বাছুরের পাশে গিয়ে বস, সে তোকে আদর করবে। তুই যা, তুই যা, দারোগা এলে তোকে ডাকবো, যা। বাবু মাথাটা খুব যন্ত্রণা করছে। যন্ত্রণা করছে তো আমি কি? না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই তুই যা, আমি ব্যবস্থা করছি, যা যা। আচ্ছা বাবু। তাহলে আমি কি বলবো প্রেসিডেন্ট বাবু? বলবে হ্যাঁ, এই ধানের সঙ্গে গোটা 10 টাকা দিতে হবে। টাকাটা আমি অবশ্য পরশুদিন ফেরত দিয়ে দেব। মহিম, ও মহিম, বলি মহিম আছো নাকি? আছে। হ্যাঁ আছেন। বেয়ান, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি। বলি কি ব্যাপার মহিম? শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে, তা মদন কোথায় গেল, কোথায় সে? কেন মাথা ফাটিয়ে শান্তি হয়নি? তার মুন্ডুটাই কেটে নিয়ে যেতে চান মাস্টার মশাই? ছি মহিম, তুমি ওই কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বলে ওর মা এসেছে মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে। মহিম গাঙ্গুলি কি ভিখারি? সে কি খেতে পায় না মনে করেছেন? জমি না হয় ওদের কিছু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমার কিছু কম নেই মাস্টার মশাই। তোমার পয়সার গল্প আমরা শুনতে আসিনি মহিম, তুমি মদনকে একবার ডেকে দাও। না, সে আসবে না। কেন আসবে না মহিম? উনি এসেছে শুনলেই সে ছুটে চলে আসবে। না, মহিম, মদন ছেলেটা নির্দোষ, নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। মদনকে আমি সঙ্গে করে নিয়ে যাব, তারপর সে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সে নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে। আহা আহা, এই না হলে মা। তুমি থামো মোড়ল। মা, ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। মহিম, তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো। মাস্টার মশাই, সাধারণ সৌজন্য বুটটুকু হারিয়ে ফেলেছো কলকাতায় লোহার ব্যবসা করে। কি বলতে চান আপনি? উনি হচ্ছে তোমার কাকিমা, সম্বন্ধে গুরুজন। তোমার মা ওনার সঙ্গে সই পাঠিয়েছিলেন, তাছাড়া উনি তো তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। জান জান, বাজে কথা বলবেন না। বেআই মশাই আসুন, কার সঙ্গে কথা বলছে? বললে ঠিকই বলেছে মহিম, আমি ভাবতে পারছি না তুমি এত কথা শিখলে কি করে। মানুষকে ঠকাবার এমন চৌকস বুদ্ধি তোমার হলো কি করে? বাবা, আবার ইংরাজিও শিখে ফেলেছো। অথচ আমার বেশ মনে আছে ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে বসে ঢুলতে পড়া দিতে পারতে না। জোরে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর আজ 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 আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে নিরীহ গরিব মাস্টারদের টাকার পাট দিয়ে ফোঁটা ফোঁটা করে জল ছড়াচ্ছি। আসুন দারোগা বাবু, আসুন। নমস্কার, আপনি হচ্ছে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? আগে হ্যাঁ স্যার। কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ এই জরুরি? এই, এরা কারা? উনি উনি আমাদের গ্রামের প্রাক্তন মাস্টার মশাই, আর ইনি হলেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা
উনি তাহলে এই মহাপুরুষ শিব ঠাকুরের ভদ্রভাবে কথা বলবেন দারোগা বাবু। আচ্ছা, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছেন স্যার, ছেলের কাজের জন্য মা আমার কাছে এসেছেন ক্ষমা না, চাইতে। তোমার কাছে ক্ষমা শিবুর মা কোনোদিনও চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, নির্দোষকে আঘাত করেছে শুনে আমার বুকটা কেঁদে উঠেছিল। এখন আমার মনে হচ্ছে শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত তাহলে যতখানি দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে বুকটা আমার ভরে যেত, ভরে যেত। আসল বেআই মশাই, এত সাহস! শালি আসপর্দা তো কম নয়। মুখ সামলে কথা বলবেন। গাল দেবার জন্য সরকার আপনাকে মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে কাজ করার জন্যে। নমস্কার। আচ্ছা, ওয়েটে বি, আমার নাম হচ্ছে এই বরেন দত্ত। তোমাদের ওই ঢিলে নাটগুলো আমি যদি না টাইট দিতে না দূর মশাই, শালা সর্দি লেগে গেছে। আর বলবেন না মশাই, আমার ওই বাবা এই নষ্টিনও পছন্দ করে না। তাই বুঝি? তাই বুঝি? এই, তুমি না আমাকে এই খবর দিতে গিয়েছিলে? আগে হ্যাঁ স্যার, উনি হলেন মেন উইটনেস। বাই দ্য ভাই, ছেলেটিকে ডাকবো? কেন? দেখবেন না কি সাংঘাতিক ভাবে মেরেছে। রক্তে একেবারে ফেসে যাচ্ছে। এই, জ্ঞান হারায়নি তো? না। আর ডাক্তার দেখাতে হয়নি? আগে না, এই না। আরে তুমি যে বললে ওই প্রেসিডেন্ট বাবুর পুকুরে বড় বড় মাছ আছে, সত্যি? আগে হ্যাঁ স্যার, সত্যি কালই দুটো পাঠিয়ে দেবো। আরে দেবেন মশাই, দেবেন। আমার ওই বাবার এই বড় মাছের পেটি ছাড়া খায় না। আর এই মাছের তেল দিয়ে কুমড়ো ডাটার পাচ্চড়ি কি যে হাই ক্লাস কানে ভাষা, কি আর বলুন। হ্যাঁ বাবু। এখনো গিয়ে পঞ্চবাক্তিকে বলে এসো কাল সকালে দুটো বড় বড় মাছ ধরতে হবে। আগে সাক্ষী, এই! সাক্ষী পরে হবে। আমার সাক্ষীরা কিন্তু নিতে হবে দারোগা বাবু। আমি নিজের চোখে দেখেছি। আমি তখন চাঁদ মেখে উল্টে গেছি। আমি তখন তেল মেখে চান করতে যাচ্ছিলাম। সেই সময় এই! সত্যি কথা বলবি? যদি শিমুল মিথ্যা ছাড়া সত্যি কথা ফের উল্টে গেছি। মানে সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ওই মামাতো বোনের বিয়েতে আমার ওই ধোকার ডালনা যা রান্না করেছিল মশাই, এখনো আমার মুখে